কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি। তো শুধুমাত্র কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে আমরা আসলে একটা কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবো না। একটা কিওয়ার্ড সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হলে আমাদের কি করতে হবে, কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন? কিওয়ার্ড রিসার্চ মূলত প্রয়োজন হচ্ছে যে আমরা যখন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব তখন আমাদের কি হবে, সেই কিওয়ার্ডটার উপরে যে তথ্যগুলো আছে, যেমন হচ্ছে কিওয়ার্ডে কত ভিজিটর আছে, ওই কিওয়ার্ডটা লিখে কতজন সার্চ করে গুগলে বা হচ্ছে সার্চ ইঞ্জিনে, তারপরে হচ্ছে ওই কিওয়ার্ডটা নিয়ে কতজন লোক এই পর্যন্ত কাজ করতেছে সেটা আমাদের জানতে হয়। তারপরে হচ্ছে ওটা নিয়ে আমরা যদি কাজ করি আমরা কত ইজিলি কাজটা করতে পারবো, সেটা আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে সেটা আমরা দেখতে পারবো। তার পাশাপাশি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার পরে আমাদের কেমন আর্নিং জেনারেট হতে পারে, আমরা এই কাজ কিওয়ার্ডটা নিয়ে কাজ করে যদি আমরা সফল হই তাহলে আমরা এই কিওয়ার্ডটা থেকে কতটা প্রফিট জেনারেট করতে পারবো সেটা আমরা বের করা দেখবো আজকে। তো এই রিসার্চ করার জন্য আমরা মূলত হচ্ছে একটা টেমপ্লেট ব্যবহার করে থাকি, যেই টেমপ্লেটটা দিয়ে আমরা একটা কিওয়ার্ড আমাদের জন্য পারফেক্ট হবে কিনা আমরা এটা বের করব। তো এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল কি করছিলাম, আমরা কিন্তু হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিছু কিওয়ার্ড বের করে নিছিলাম, তাই না? আমরা কিন্তু গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে কিছু কিওয়ার্ড বের করে নিছিলাম। তো ধরেন আমরা যে সকল কিওয়ার্ড গুলো গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাউনলোড করছি সেখান থেকে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করব, যেগুলো সার্চ ভলিউম একটু ভালো সেরকম দেখে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করব। তো এই কিওয়ার্ড গুলো সিলেক্ট করার পরে আমরা সেখান থেকে কিছু কিওয়ার্ডের টোটাল ডিটেলসটাকে বের করব। এখন এই ডিটেলস বের করার জন্য আমরা ফার্স্টে একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম। তো আমি প্রথমে ধরেন একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, কিওয়ার্ডটি হচ্ছে ডায়াবেটিক শুজ ফর ওমেন। তো এই ডায়াবেটিক শুজ ফর ওমেন এই কিওয়ার্ডটার উপরে কতজন প্রতি মাসে সার্চ করে আমরা সেটা বের করব। এখানে দেখেন আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করে থাকি সেখানে আমাদের কি কি ডিটেলস পাওয়া যাচ্ছে। আমরা প্রথমেই যে ডিটেলসটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ডটা আমরা জানতে পাচ্ছি যে আমরা কোন কিওয়ার্ডটার উপর বেস করে কাজ করতেছি, সেই কিওয়ার্ডটা এখানে আছে। তার পাশাপাশি দেখেন আমাদের আরেকটা যে সেক্টর আছে সেটা হচ্ছে যে সার্চ ভলিউম। এখন এই সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউম হচ্ছে প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে গুগলের সার্চ ইঞ্জিনে বা হচ্ছে কোন ধরনের সার্চ ইঞ্জিনে কতজন মানুষ সার্চ করে থাকে, এটা হচ্ছে আমরা প্রতি মাস হিসাব করি। ঠিক আছে, এখানে মান্থলি বেজ হিসাব হয়। তো সেক্ষেত্রে এখানে এই সার্চ ভলিউমটাকে আমরা আবার কিন্তু শর্ট ফর্মে বলে থাকি হচ্ছে এসভি। ঠিক আছে, যেটা হচ্ছে সার্চ ভলিউম। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সিপিসি। সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। এই কস্ট পার ক্লিক হচ্ছে এই কিওয়ার্ডের উপরে যদি কেউ কোনো অ্যাড রান করে আর সেই অ্যাডে প্রতি ক্লিকের জন্য কত টাকা করে আপনি পাবেন সেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে কত টাকা হচ্ছে খরচ হচ্ছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। এটা হচ্ছে যে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যে কাজ করতেছেন এই কিওয়ার্ডে কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আবার রিটার্ন আসতেছে, সেই রিটার্নের একটা রেট হচ্ছে সিটিআর। আচ্ছা, এরপরে যেটা থাকে মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আমরা ফার্স্টে এইগুলো কমপ্লিট করে আসি, দেন হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো। তো মনে করেন আমি ফার্স্টে এই কিওয়ার্ডটা নিলাম আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য। তো এই কিওয়ার্ডটা নেয়ার পরে আমার এখন ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটাকে আমার বের করতে হবে। তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা গুগলের
সার্চ ইঞ্জিনে আসবো, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডটাকে লিখবো, লিখে আমরা ইন্টার বাটনে প্রেস করি। দেন হচ্ছে দেখেন আমাদের এখানে কি আসছে, একটা সার্চ রেজাল্ট আসছে। সেখান থেকে আমরা কি করব, এই সাইডে যে সেটিং সেকশনটা আছে এখান থেকে আমরা একটু চেঞ্জ করে আমাদের সার্চ সেটিংটাকে চেঞ্জ করব। সার্চ সেটিংটাকে চেঞ্জ করে এখানে 10 থাকবে, বাই ডিফল্ট যেটা যেরকম আছে সেরকম থাকবে। আমরা শুধু নিচের থেকে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিব, ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে সেভ। সেভ করে নিয়ে এখন আমরা এটা যখন সার্চ করতেছি দেখেন আমাদের কিছু এক্সটেনশনের দরকার পড়বে। যেমন আমি লাস্ট ক্লাসে বলে দিছিলাম আপনাদের হচ্ছে কিওয়ার্ড সার্ফার নামের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো এই কিওয়ার্ড সার্ফার আপনাকে কি করতেছে, কিওয়ার্ড সার্ফার আপনাকে দুইটা ইনফরমেশন দিবে। কি কি ইনফরমেশন দিবে? কিওয়ার্ড সার্ফার আপনাকে যে দুইটা ইনফরমেশন দিবে তা হচ্ছে, প্রথমে আপনাকে সার্চ ভলিউম দেখাবে, এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য। সেটা কত? 8100। এখানে আপনি সার্চ বারেই দেখতে পারবেন যে 8100 হচ্ছে আপনার সার্চ ভলিউম প্রতি মাসে। তো এই সার্চ ভলিউম, এক্সাক্ট সার্চ ভলিউম দেখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা আরো কিছু টুলস ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে উবের সাজেস্ট। উবের সাজেস্ট নামক একটা টুলস আছে, আমরা সেই টুলসটাও ব্যবহার করতে পারি, যার ওনার হচ্ছে নেইল প্যাটেল। তো এই উবের সাজেস্টে আসার পরে আমরা কি করব, এখান থেকে এটাকে কেটে দেই। এখানে এসে আমি আমার কিওয়ার্ডটাকে লিখবো, লেখার পরে আমি জাস্ট সার্চ বাটনে ক্লিক করি। আর আমি জানি ভুলে গেছি যে হারা অ্যালার্ট দিব না, আমার একদম ডাইরেক্ট লিখে দিতে হবে। দেখেন এখানে সার্চ ভলিউম শো করতেছে কত? 9900। আর আমাদের এখানে শো করতেছে 8100। এখন যদি খেয়াল করি যে দুইটায় দুই রকমের তথ্য কেন আসলো, দুইটায় দুই রকমের তথ্য কেন আসলো? আচ্ছা, এখন এখানে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে যে কেউ গুগলের থেকে ডেটা আগে নেয়, কেউ নেয় একটু পরে। তো এই জিনিসটার কনফিউশনের কোনো কারণ নাই, আমরা দুইটা যে কোনো একটা থেকেই আমরা হচ্ছে সার্চ ভলিউমটা নিতে পারবো। আপনি চাইলে উবের সাজেস্টেড থেকেও নিতে পারেন, পাশাপাশি আপনি চাইলে কিওয়ার্ড সার্ফার থেকেও নিতে পারেন। তো এই কিওয়ার্ডটার উপরে আমি এগুলো হচ্ছে ফ্রি টুলস, আমরা পেইড টুলস দিয়েও দেখবো কিভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের এই ব্যাপারগুলো বের করব। তো এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে টোটাল 9900 বর্তমানে, যেটা হচ্ছে আমি পেইড টুলস দিয়েও দেখেছি সেটা হচ্ছে 9900। তো আমি কি করব, আমার যেহেতু সার্চ ভলিউমটা আমি পেয়ে গেছি, সেক্ষেত্রে আমি এখানে কি করব, আমাদের সার্চ ভলিউম সেকশনে আমরা সার্চ ভলিউমটাকে অ্যাড করে দিব। তো আমার সার্চ ভলিউম কত আসছে? 9900। আপনারা চাইলে কিওয়ার্ড সার্ভারটাও নিতে পারেন, আহামরি খুব একটা ডিফারেন্স না। তারপরেও আমরা উবের সাজেস্টেডটাই নিলাম। এরপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। এখন এই কস্ট পার ক্লিকের দিকে যদি আমরা দেখি, যে হচ্ছে এখানে কস্ট পার ক্লিক শো করা হচ্ছে 1.20, আর উবের সাজেস্টে দেখানো হচ্ছে 1.45। তো এখান থেকে আমরা দুইটা টুলসের যে কোনো একটার ইনফরমেশন চাইলে নিতে পারি, খুব একটা কিন্তু এখানে আমাদের ডিফারেন্স আসতেছে না। তো এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা উবের সাজেস্ট থেকেই সার্চ ভলিউমটা নিয়েছি, সো আমরা এখানে কি করব, 1.45 এটা নিলাম, সিপিসিটা নিলাম। আচ্ছা, এই সিপিসির ফুল ফর্মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু নোট করে নেবেন, কারণ এই জিনিসগুলো আমাদের সামনে প্রয়োজন পড়বে। আমরা কিন্তু টোটাল ফুল ডিটেলসটা বলবো না এরপর থেকে, যে কস্ট পার ক্লিক আমরা সিপিসি দিয়েই সিপিসি বলেই থাকবো। জি স্যার, গত ক্লাসে বলছিলেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই কস্ট পার ক্লিকটা
আমরা নোট করে রাখি। তো এখান থেকে আমরা সিপিসিটাও পেয়ে গেলাম। তো আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা বের করলাম যে প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে কতজন, ৯,৯০০ জন। আচ্ছা, এখন ৯,৯০০ জন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে গুগলের কাছ থেকে যে সিপিসিটা আসে, যে আর্নিং এর যে ডলারটা আসে, সেটার পরিমাণ কত, মানে এই কিওয়ার্ডের উপরে যদি আমি অ্যাড রান করি তাহলে আমার সেই অ্যাড থেকে কেমন টাকা আসতে পারে প্রতি ক্লিকের জন্য, কারণ এখানে হিসাব হবে প্রতি ক্লিক হিসেবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.45 হচ্ছে আমাদের সিপিসি রেট। আমরা এখান থেকে 1.45 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। তো এই ক্লিক থ্রু রেট আগে হচ্ছে জানা যেত, আগে স্পাইফু নামের একটা টুলস ছিল বা এখনো আছে। spyfu.com, এই ওয়েবসাইটে আপনি, এটা একটা টুলস এর ওয়েবসাইট। তো এখান থেকে আমরা আগে কি করতে পারতাম, আমরা হচ্ছে ক্লিক থ্রু রেটটা জানতে পারতাম বা রিটার্ন রেটটা আমরা জানতে পারতাম। তো বর্তমানে এই ক্লিক থ্রু রেটটা অফ করে দেওয়া হয়েছে, কেননা গুগল এই ডাটা আর বাইরে শো করে না, এই ডেটাটা এখন আর গুগল বাইরে শো করে না। সেই কারণে হচ্ছে এটা বর্তমানে অফ আছে। সো আমরা এই কিওয়ার্ডের যে ক্লিক থ্রু রেট সেটাকে হচ্ছে আমরা ম্যানুয়ালি ধরে নিব হচ্ছে 2%। কত পার্সেন্ট? 2% বা হচ্ছে 2.5%। এটা আমরা ধরে নিতে পারি যে শতকরা আমরা 2.5% ভিজিটর রিটার্ন পাবো, মানে যারা ইতিমধ্যেই আমার ওয়েবসাইটে ক্লিক করে আসছে, ইভেন পরবর্তীতেও আবার আসতেছে। ঠিক আছে, এটা স্যার এভারেজ ধরে নিব নাকি হ্যাঁ এভারেজে ধরে নিবেন 2.50। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম। মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম এখানে দেয়া আছে কিন্তু আবার এমএসভি, মানে মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, তো মাই এক্সপেক্টেড এমএসভি মানে হচ্ছে আমি এই যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডটার টোটাল সার্চ ভলিউম কত আসতেছে, ৯,৯০০। এখন এই ৯,৯০০ লোক যারা হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকে সার্চ করতেছে, টোটাল ওয়ার্ল্ড থেকে সার্চ করতেছে এখানে, হ্যাঁ। তো এখন এই যে যারা সবাই সার্চ করে, ঠিক আছে, এই সবাই যারা সার্চ করতেছে এই কিওয়ার্ডের উপর বেস করে, যে ৯,৯০০ জন সবাই যে আমার ওয়েবসাইটে আসবে তা কি কোনো যুক্তিযুক্ত কারণ আছে? না। এমনও তো হতে পারে অন্য কোনো ওয়েবসাইটে তারা যাচ্ছে। ধরেন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এখানে আমি সার্চ করছি, সার্চ করে যে আমি প্রথমেই এই ওয়েবসাইটে যাব তার কি কোনো নিশ্চয়তা আছে? আমি তো অন্য ওয়েবসাইটেও যেতে পারি, তাই না? অন্য যে কোনো ওয়েবসাইটেও কিন্তু আমি চাইলে যেতে পারি। সো এই কারণে এই ৯,৯০০ লোকের সবাই কিন্তু আমার ওয়েবসাইটে আসবে না। এই ৯,৯০০ থেকে সবাই আমার ওয়েবসাইটে আসবে না, তার একটা কিছু পরিমাণ আছে, যে আমি কিছু সংখ্যক লোক পাবো হচ্ছে আমার ওয়েবসাইটে যারা আসবে, বাকিরা অন্যান্যদের ওয়েবসাইটেও যাবে। তো এই যে পরিমাণটা, এই যে পরিমাণটা সেটা হচ্ছে যে আমাদের মান্থলি সার্চ ভলিউম, যেটাকে আমরা হচ্ছে মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম বলবো, সেটা হচ্ছে আমাদের কত, টোটাল এমএসভির কত পার্সেন্ট? 30%। 30%। মানে এই ৯,৯০০ 30% হচ্ছে আমার ওয়েবসাইটে আসবে। আসলে এই অ্যামাউন্টটা খুবই কম, আমি সর্বনিম্ন জিনিসটা এখানে ধরে রাখছি। আসলে আমাদের এর থেকেও অনেক বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে, অ্যারাউন্ড 60%-এর উপরে থাকে। কেননা প্রথম যে ৩ জন থাকে তাদেরই হচ্ছে ভিজিটর গুলো তারা বেশি পায়। তো প্রথমে যে থাকে সে সব থেকে বেশি পায়। তো এখানে তারপরেও আমি একদম
কম করে ধরছি। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া বা স্যার আপনি এত কম করে কেন ধরছেন, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি এত কম করে কেন ধরলেন, আপনি তো একটু বেশিও ধরতে পারতেন, যেখানে 60% সম্ভাবনা থাকে সেখানে আপনি ধরলেন মাত্র 30%, মানে একদম টোটালি অর্ধেক কম। তো এটা কেন? এটার কারণ হচ্ছে যে মনে করেন আপনি আহ আপনার প্যারেন্টসদের কাছে কি হচ্ছে, মার্কেট করার জন্য বা কোনো কিছুর জন্য 1,000 টাকা পাবার আশা করে তাদের কাছে চাইতে গেলেন। এখন সেক্ষেত্রে কি হচ্ছে, কোনো কারণবশত আপনার প্যারেন্টস আপনাকে হচ্ছে আপনি যে টাকাটা চাচ্ছেন সেটা আপনাকে দিতে পারলো না, তারা সেই জিনিসটা দিতে পারলো না, তার থেকে একটু কম দিল। তখন আপনার কি হবে, আপনার মনটা একটু খারাপ হয়ে যাবে না, যে হচ্ছে যা চাইলাম তার থেকে একটু কম পাইছি। একটু মন খারাপ হওয়াটা কিন্তু স্বাভাবিক। বাট যখন ব্যাপারটা এরকম হবে যে আপনি আপনার প্যারেন্টসদের কাছে যেটা চাচ্ছেন তার থেকে একটু বেশিই পাইলেন, তখন কিন্তু আপনার মনে একটা অন্যরকম হ্যাপিনেস ফিল হবে, তাই না? বিশেষ করে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় ঈদের টাইমে, যে ঈদ বকশিসের জন্য যখন বাসার মুরব্বিদের কাছে যাওয়া হয়, তখন কি হয় যে আমরা একটা আশা করে যাই যে আমাকে হয়তো বা ঈদের সালামি এই কয় টাকা আমাকে দেয়া হবে বা এই জিনিসটা আমাকে দেয়া হবে, তখন যদি সেটা তার থেকে একটু বেশি পাই তাহলে কিন্তু আমাদের আনন্দটা বেড়ে যায়। যেমন পরীক্ষার সময় রেজাল্টের টাইমে আপনি ধরেন আশা করে আছেন আপনি A- পাবেন, বাট আপনি A+ পেয়ে গেছেন, তখন কিন্তু আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। বাট আপনি আশা করে আছেন আপনি A+ পাবেন, আপনি যদি এও পান আপনার আসলে কিন্তু মন খারাপ হবে। তো এক্ষেত্রে আমি কি করি, আমি হচ্ছে একদম সর্বনিম্ন অ্যামাউন্টটা দেই, যেটা হচ্ছে যে 30%, এর কম পাওয়া আসলে সম্ভব না, এটাই সর্বনিম্ন। তো এখান থেকে আমি MSB-টা করলাম কত, 30%, যেটা আমি পাবো বলে আমি আশা করছি। তো সেখানে যেটা MSB আসছে আমরা এটা একটু বের করি। তো এই 30% বের করার জন্য আমরা কি করব, এক্সেলে, আমাদের মধ্যে অনেকেই হয়তো এক্সেলের কাজ পারি, অনেকে হয়তো পারি না, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে এক্সেলে যদি আপনি কিছু কাজ করতে যান কোনো ম্যাথমেটিক্যাল, তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ইকুয়াল সাইনটা ব্যবহার করতে হবে। ফার্স্ট অফ অল ইকুয়াল সাইনটা ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমরা যেহেতু কিসের 30% বের করব, 9,900, তো আমি এখানে দিলাম 9,900 ইন্টু 30%, দেন আমি ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। আচ্ছা, এই জিনিসটা চাইলে আপনি অন্যভাবেও করতে পারেন, যেমন এটাকে আমি ডিলিট করে দিলাম, আপনি এখানে কি করলেন, ইকুয়াল সাইনটা দিলেন, দেন 9,900-কে সিলেক্ট করলেন, দেন হচ্ছে আপনি গুণ চিহ্নটা দিবেন, তারপরে আপনি এখানে জাস্ট লিখে দিলেন 30%, তাহলেও কিন্তু আপনি সেম রেজাল্টটা পাবেন। তো আমাদের 9,900-র মধ্যে আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিটর পাচ্ছি কতজন, 70টা। 2,970। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি টোটাল জিনিসটা বের করলাম, এত কিছু বের করলাম, এখন এর থেকে বেশি বের করতে হলে আমাকে আরেকটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে যে আমার এস্টিমেট আর্নিংটা আমাকে জানতে হবে, যে আমি যে এই কিওয়ার্ডটা নিয়ে ইন ফিউচার কাজ করব, তো কাজ করার সময় আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে কেমন আর্নিং জেনারেট করতে পারবো এই কিওয়ার্ডটা থেকে। তো সেটা জানার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করতে পারি, আমরা গুগলের সার্চ বারে আসব, এসে আমরা একটু সার্চ করব গুগল অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর, গুগল অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর, এটা নোট ডাউন করে রাখেন, যে আমরা এস্টিমেট আর্নিং ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি, গুগল অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পরে এখানে কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখান থেকে কিছু টুলস পেয়ে যাব, যেখান থেকে আমরা
আর্নিংটা বের করে নিতে পারি। তো এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করে আপনারা যদি দেখেন এখানে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে স্মল এসইও টুলস অ্যাডসেন্স ক্যালকুলেটর। এই টুলসটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তারপরে আমরা চাইলে মিনি ওয়েব টুলটাকেও ব্যবহার করতে পারি। এই দুইটা টুলস আমরা চাইলে ব্যবহার করতে পারি কিসের জন্য? আমাদের এস্টিমেট আর্নিং বের করার জন্য। তো এখান থেকে আমরা কি করব, এই লিংক গুলোকে ক্লিক করব। ওপেন করে নিলাম আমরা টুলস দুইটাকে। তো এই ওয়েবসাইট গুলোতে আসার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে দেয়া আছে কি পেজ ইমপ্রেশন, তারপরে পেজ সিটিআর, তারপরে হচ্ছে কস্ট পার ক্লিক। এখন ব্যাপার হচ্ছে এখানে যে পেজ ইমপ্রেশনটা আছে, এই পেজ ইমপ্রেশনটা কি? পেজ ইমপ্রেশন হচ্ছে আমাদের যেটা সার্চ ভলিউম, আমাদের সার্চ ভলিউমটাই এখানে পেজ ইমপ্রেশন হিসেবে থাকবে। তো আমাদের সার্চ ভলিউম ছিল কত? 2970। দেন আমাদের সিটিআর 2.5%। এখানে আমাদের কস্ট পার ক্লিক 1.45, তাই না? আমরা যদি একটু আমাদের এক্সেল শিটটাতে দেখে নেই, হ্যাঁ এটা কি ঠিক আছে? ঠিক আছে। আমরা এবার কি করব, আমরা এই ক্যালকুলেট বাটনে প্রেস করি। সরি, অ্যাড ব্লকারের জন্য ঠিকঠাক ভাবেই করতেছে না। আমার অ্যাড ব্লকারটাকে অফ করতে হবে। অ্যাড ব্লকারটাকে আমি একটু একবারের জন্য অফ করে দিই। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা প্রতি মাসে এখান থেকে কেমন আর্নিং জেনারেট করতে পারবো? 107.66 ডলার। $107.66, অ্যারাউন্ড $108 মতো আমরা এই কিওয়ার্ডটা থেকে আর্নিং জেনারেট করতে পারবো। কিসের মাধ্যমে? গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। এখন অ্যাডসেন্সটা কি? এই যে আমাদের ওয়েবসাইটেও ঠিক এরকম ধরনের কি হবে, অ্যাড শো হবে। এই অ্যাড শো করার মাধ্যমে আমরা $107 মতো $108 আর্নিং জেনারেট করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু কম দেখানো হয়। কেন কম দেখানো হয়, বা কম দেখানো বলতে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে ভিজিটর অনেক কম ধরছি। আমরা যদি এখানে 30% থেকে আরো 10% বা 20% বাড়িয়ে দেই আমাদের ওটা আরো বেড়ে যাবে। তারপরেও আমরা সর্বনিম্নটা ধরে নিব। তো আমাদের এখানে আসতেছে কত? $108। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এখানে আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা দিই 107.66। এরপরে দেখেন যে জিনিসটা আসতেছে যে বুঝলাম আমরা কিওয়ার্ডে এতটুকু সার্চ ভলিউম আছে, আমি প্রতি মাসে এত পরিমাণে ভিজিটর পাবো, সবকিছুই ঠিকঠাক আছে। বাট এখন ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসটাতে আমি কিওয়ার্ডটাতে আমার ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করাবো বা আমি যে কাজটা করব, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজটা শো করবে, যেমন দেখেন এই ওয়েবসাইটে এই যে অ্যাডভার্টাইজটা শো করতেছে এখানে অ্যাডস বাই গুগল, এই অ্যাডভার্টাইজটা শো করানোর জন্য অ্যাডভার্টাইজারেরও প্রয়োজন আছে না? জি। অ্যাডভার্টাইজারেরও কিন্তু প্রয়োজন আছে। যদি অ্যাডভার্টাইজার না থাকে তাহলে আমার এই অ্যাডটা কিভাবে লোকজন দেখবে, বা হচ্ছে অ্যাড যদি আমার ওয়েবসাইটে শো না করা হয় তাহলে আমি কিভাবে আর্নিং জেনারেট করব? আমার ওয়েবসাইটে কোনো অ্যাড নাই, সো গুগল তো আর আমাকে খামাখা টাকা দিবে না, তাই না? সে অ্যাড যদি সই না করতে পারে তাহলে কিন্তু সে আমাকে কোনো পেমেন্ট দিবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
আমাদের আগে দেখতে হবে যে এই কিওয়ার্ডের আন্ডারে কতজন অ্যাডভার্টাইজার আছে। এই কিওয়ার্ডের আন্ডারে কতজন অ্যাডভার্টাইজার আছে আমরা সেটা আগে দেখব। তো সেটা দেখার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করব, এটা দেখার জন্য আমরা হচ্ছে স্পাইফু টুলসটা আমরা ব্যবহার করব। আমরা কোন টুলসটা ব্যবহার করব? spyfu.com, এই টুলসটাকে আমরা ব্যবহার করব। তো এই টুলসটাকে ব্যবহার করার জন্য আমাদের কোনো লগ ইন বা কোনো কিছুই করতে হবে না। আমরা জাস্ট আমাদের কিওয়ার্ডটা এনে এখানে পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ করার পরে দেখেন আমাদের সামনে কিছু সিমিলার রেজাল্ট আসছে। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখেন অ্যাডভার্টাইজার নামক একটা জায়গা আছে, যেখানে হচ্ছে গুগল প্রোভাইড ডাটা। তার নিচে হচ্ছে দেয়া আছে কত অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার কতজন আছে? 10 জন। অ্যাডভার্টাইজার মোট কতজন আছেন? 10 জন, যেটা হচ্ছে হিউজ পরিমাণের অ্যাডভার্টাইজার আছে শুধুমাত্র এই কিওয়ার্ডের উপরে। অ্যাডভার্টাইজার মিনিমাম 2 জন হলেই আমরা কাজ শুরু করতে পারবো। 2 থেকে 3 জন যদি অ্যাডভার্টাইজার থাকে আমরা তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো। সেখানে এখানে আছে 10 জন, মানে অনেক আছে। সো আমরা এই কিওয়ার্ডটা নিয়ে চাইলে কাজ করতে পারবো। এখন এরপরে যে সেকশনটা আছে আমাদের, সেটা হচ্ছে যে র্যাঙ্কিং ডিফিকাল্টি। এখন এই র্যাঙ্কিং ডিফিকাল্টিটা কি? র্যাঙ্কিং ডিফিকাল্টি হচ্ছে মূলত আমরা যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার পরে বা কাজ করার সময় আমাদের কতটুকু কঠিন বা সহজ হবে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে, গড় অনুপাত তার একটা গড় অনুপাত হচ্ছে এই র্যাঙ্কিং ডিফিকাল্টি। আচ্ছা, এই র্যাঙ্কিং ডিফিকাল্টিকে আমরা আবার হচ্ছে কেডি হিসেবে বলি, কিওয়ার্ড ডিফিকাল্টি বা র্যাঙ্কিং ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি বা র্যাঙ্কিং ডিফিকাল্টি, একে আমরা শর্ট ফর্মে কেডিও বলে থাকি। যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাকে আমরা বের করব। এইটাকে বের করার জন্য আমরা দুইটা টুলসের সাহায্য নিতে পারি। কি কি? প্রথমত হচ্ছে spyfu.com, যেটা এখানে আছে spyfu.com। দেন হচ্ছে আমরা একটু যদি moz.com এ যাই, moz.com, আমি লাস্ট ক্লাসে বলে দিছিলাম আপনাদের যে মজ এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। সবাই কি করছিলেন? জি স্যার। আচ্ছা, তো এই মজ এক্সটেনশনটা হচ্ছে আলাদা, আর এই moz.com-টা হচ্ছে আলাদা। সেম টুলস, একই কাজ, সবকিছুই সেম, বাট একটা হচ্ছে এক্সটেনশন আর একটা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইট বেসড টুলস। তো আমরা moz.com-এ আসবো। moz.com-এ আসার পরে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটু লিখি। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সো আমি হচ্ছে টেম্প মেইল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। আপনারা কি করবেন? আপনাদের নিজস্ব মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা টেম্প মেইল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই মেইলটাকে ব্লক করে দেওয়া হয়েছে।
এই মেইলটাকে যেহেতু ব্লক করে দেয়া হয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আরেকটা মেইল নিয়ে নিব। তো আপনারা চাইলে আপনাদের মেইল থেকে করে নেবেন, যেহেতু এটা একটা টেম্প মেইল, এখানে প্রবলেম করতেছে টেম্প মেইল থেকে অ্যাকাউন্ট করার জন্য। তো আপনারা এখান থেকে ডিরেক্টলি লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি লগ ইন করে নিচ্ছি, অ্যাকাউন্টে ইজিলি ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আপনারা এখান থেকে লগ ইন বাটনে প্রেস করবেন, তারপরে হচ্ছে ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। তো এই moz.com এ লগ ইন করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ফ্রি টুলস ইউজ করব। তো আমরা এখানে এই যে উপরে দেখেন একটা সেকশন করা আছে, সেটা হচ্ছে ফ্রি এসইও টুলস, এখানে আমরা ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মোর এসইও টুলসে আমরা ক্লিক করব। মোর এসইও টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরার, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আসছি সেক্ষেত্রে আমরা এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব। কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করার পরে একটু লোড নিতে টাইম নিচ্ছে, মেবি নেটের প্রবলেমের কারণে। আচ্ছা, এখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে, সরি এখানে মেইলটা চলে আসছে, এখানে আপনি কি করবেন, আপনার কিওয়ার্ডটাকে নিয়ে আসবেন, কিওয়ার্ডটাকে নিয়ে এসে এখানে সাবমিট করে অ্যানালাইজ বাটনে ক্লিক করবেন। অ্যানালাইজ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন যে ডিফিকাল্টি নামের একটা সেকশন আছে, যেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি বলা হয় যেটাকে, যে এখানে দেয়া আছে কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 37। আচ্ছা, এরপরে যদি আমরা একটু spyfu.com এ আসি, দেখেন এখানেও সেম টু সেম, আমরা যদি আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করি, যেমন হচ্ছে ডায়াবেটিক শুজ ফর ওমেন, সেখান থেকে আমরা সার্চ করার পরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এই যে ডিফিকাল্টি লেভেল দেয়া আছে 66। এখন হচ্ছে ব্যাপার যেটা, যে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে, যে হচ্ছে এক জায়গায় 37 আর এক জায়গায় হচ্ছে 66, এটার কারণটা কি? এটার যে কারণ সেটা হচ্ছে যে দুইটা টুলস দুই ধরনের ডেটা আমাদের কাছে দিয়ে থাকে। তো আমরা যদি স্পাইফু থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা নেই, যদি আমরা এই spyfu.com থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা নেই, তাহলে আমাদের নিতে হবে হচ্ছে 60-র নিচে, মানে 60-এর নিচে নিতে হবে। আর যদি আমরা মজ থেকে নেই তাহলে আমাদেরকে নিতে হবে হচ্ছে 30-এর নিচে। 30-এর উপরে আমরা প্রাথমিক লেভেলে নিয়ে কাজ করে পারবো না, কেননা সেটা আমাদের জন্য, আমরা বিগিনার হিসেবে আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো এই কারণে আমরা যদি স্পাইফু থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা নেই তাহলে হচ্ছে আমরা নিব কত, 30-এর নিচে, স্পাইফু থেকে নিলে নিব 60-এর নিচে। 8-এর নিচে, সরি, হ্যাঁ, আর মজ থেকে নিলে কত নিব? 30-এর নিচে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজান দিয়ে দিছে, আপনারা নামাজ পড়ে আসেন, দেন হচ্ছে আমি বাকিটা কন্টিনিউ করি। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। অ্যারাউন্ড 2,54,00,000 রেজাল্ট আমাদের শো করতেছে। এখন এইখানে যে 2,54,00,000 রেজাল্ট আছে, এরা সবাই কিন্তু এই টপিকটার উপরে কাজ করতেছে না। এখানে অনেকেই আছে পার্শ্ববর্তী কিছু টপিকের উপর কাজ করতেছে, কিন্তু তারপরেও গুগল কি করতেছে, তাদেরকে এই সেম টপিকের উপরে র্যাঙ্ক করায় রাখছে, বা এখানে রেজাল্টে শো করতেছে, সার্চ রেজাল্টে। তো এখান থেকে সবাই কিন্তু আমাদের কম্পিটিটর না। তো এইখানে আমাদের কম্পিটিটর কারা সেটা বের করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারি সার্চের টার্মস, সেটা হচ্ছে যে অল ইন টাইটেল, দেন হচ্ছে এখানে আমরা ক্লোন দিলাম, দেন হচ্ছে আমরা দিব ডাবল কোটেশন, তার মাঝখানে দিব আমাদের কিওয়ার্ডটা। কিওয়ার্ডটা দেওয়ার পরে কি হচ্ছে, আমাদের এখানে দেখেন সার্চ রেজাল্ট হয়ে গেছে 2,240 জন। তো এইখানে টোটাল যতগুলা রেজাল্ট আসছে তার মধ্যে
240 জন হচ্ছে এক্স্যাক্টলি আমাদের এই টপিকের কম্পিটিটর, যারা আমাদের সাথে প্রতিযোগিতা করতেছে গুগলের র্যাঙ্কিং এর জন্য। তো এখানে যে ব্যাপারটা আছে এটা আমরা বের করলাম। অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অল ইন টাইটেল। তো এটা ব্যবহার করলাম। দেন হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটরটাকে আমরা বসায় দিব। এই অ্যাকচুয়াল কম্পিটিটর আমাদের হচ্ছে যত কম নেওয়া যায় আমাদের জন্য তত ভালো। এটা আমাদের জন্য যত কম হবে তত ভালো হবে, ঠিক আছে। এরপরে আসতেছে অ্যাভারেজ পেজ অথরিটি। এখন এই অ্যাভারেজ পেজ অথরিটিটা কি? অ্যাভারেজ পেজ অথরিটি হচ্ছে আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, এই ওয়েবসাইট গুলো কিন্তু এক একটার পেজ। এখানে যদি আমি যাই, ধরেন এই ওয়েবসাইটটাকে যদি আমি ওপেন করি, এখানে যখন আমি এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম, এই ওয়েবসাইটটাতে দেখেন কতগুলো পেজ আছে। এটা কিন্তু টোটাল ওয়েবসাইটটা না, এখানে হচ্ছে একটা পেজ, ওয়েবসাইটের একটা পেজ। এটার মেইন ওয়েবসাইটটা কোথায়? .com পর্যন্ত। আমরা যদি এখানে যাই, দেখেন এটা হচ্ছে মূল ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের যে পেজ গুলো আছে সেগুলো কি কি? এখানে দেখেন এই যে পেজ, এখানে এইগুলো পেজ, এগুলো পেজ। এখানে কিছু আছে। এখন এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে পেজ অথরিটি বা পিএ। তো এখন এই যে আমাদের টোটাল যত কম্পিটিটর আছে, এই কম্পিটিটরের যে টোটাল পেজগুলো, এই পেজগুলোর টোটাল অ্যাভারেজ পেজ অথরিটিটা আমাদের বের করতে হবে। আমাদের কম্পিটিটরের অ্যাভারেজ পেজ অথরিটিটা আমাদের বের করতে হবে। এখানে কথা শোনা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি, এবার শোনা যাচ্ছে, এর আগে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, তো এই যে অ্যাভারেজ পেজ অথরিটিটা এটা আমাদের বের করতে হবে। বের করার জন্য আমার এখানে বারবার আহ অনেকগুলো, এই যে 10টাই, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমাদের বের করতে হলে আমরা কি করব? এই অ্যাভারেজ পেজ অথরিটি বের করার জন্য আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে মজ এক্সটেনশনটা আছে সেই মজ এক্সটেনশনটাকে আমরা অ্যাক্টিভেট করব। তো এই মজ এক্সটেনশনে আমরা যখনই ক্লিক করব, এই যে মজ এক্সটেনশন আমার, এই মজ এক্সটেনশনে যখনই আমি ক্লিক করব, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের মানে সার্চ রেজাল্টের নিচে একটা করে বার ওপেন হয়েছে, যেটাকে মূলত বলা হয় হচ্ছে মস বার। এখানে কি কি দেয়া আছে? পিএ মানে পেজ অথরিটি, আরেকটা হচ্ছে ডিএ যেটা হচ্ছে ডোমেইন অথরিটি। এখন এই পিএ আর ডিএটা কি? পিএ হচ্ছে পেজের পাওয়ার আর ডিএ হচ্ছে ডোমেইনের পাওয়ার। এখন পিএ কে হচ্ছে পেজ অথরিটির শর্ট ফর্ম হচ্ছে পিএ, আর ডোমেইন অথরিটির শর্ট ফর্ম হচ্ছে ডিএ। এখন এইখানে যে ব্যাপারটা কাজ করে যে আমাদের এই টোটাল জিনিসটার অ্যাভারেজটাকে বের করতে হবে। এখন এই অ্যাভারেজটা বের করার দুইটা ওয়ে আছে। ফার্স্টের যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকের পিএ আমাদের লিখে নিয়ে তারপর সেটার অ্যাভারেজ বের করতে হবে। এখন এত কষ্ট করে কি সম্ভব? এত সময় নিয়ে এত কষ্ট করে করা কি আসলেই সম্ভব? অনেক সময় লেগে যাবে না আমাদের জন্য? হুম? হ্যালো? জি, অনেক সময় লেগে যাবে। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব? আমাদের এই যে মসবারের যদি আমরা একটু বাদিকে খেয়াল করি, দেখেন এখানে একটা এক্সপোর্ট বাটন আছে। এখানে একটা এক্সপোর্ট বাটন আছে, বাটনটা হচ্ছে এই যে, অনেকে এটাকে এক্সিট বাটনের মতো বলে, বাট এটা মূলত হচ্ছে এক্সপোর্ট বাটন। এই যে বাটনটা আছে, এই বাটনটা, এই বাটনটায় যদি আমরা ক্লিক করি, দেখবেন আমাদের সামনে একটা ফাইল ডাউনলোড হচ্ছে। আমাদের সামনে একটা ফাইল ডাউনলোড হচ্ছে। আমরা এই ফাইলটাকে
জাস্ট ডাউনলোড করে নিব। আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। তো এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমরা এই এক্সেল ফাইলটাকে ওপেন করব। দেখেন এই এক্সেল ফাইলটা ওপেন হওয়ার পরে আমাদের সামনে যে জিনিসটা আসবে, এখানে দেখেন অ্যাভারেজ পেজ অথরিটি নামের একটা সেকশন তৈরি হয়েছে বা কলাম তৈরি হয়েছে এইখানে, অ্যাভারেজ পেজ অথরিটি, তাই না? এখন এই জিনিসটার আমাদের কি দরকার? অ্যাভারেজ বের করতে হবে। এই পেজ অথরিটি গুলোর অ্যাভারেজটাকে আমাদের বের করতে হবে। এখন এই অ্যাভারেজ বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা জাস্ট এই প্রথমটা থেকে আমরা একদম শেষ ঘর পর্যন্ত এসে আরেকটা এক্সট্রা ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে আসব, রাইট সাইডের উপরে এখানে দেখেন একটা অটোসাম আছে। এই অটোসামের এই অ্যারো বাটনে ক্লিক করে আমাদের দরকার কি? অ্যাভারেজ। আমরা এখান থেকে অ্যাভারেজে ক্লিক করব। দেখেন আমাদের অ্যাভারেজটা বের হয়ে আসছে। তো অ্যাভারেজ কত আছে? 37.4। তো আমরা এখান থেকে এটাকে আমাদের এক্সেল শিটে উঠায় দিব। এখানে কত ছিল আমাদের? 37.4। এখানে আমাদের পেজ অথরিটি আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কেইআই, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। কেইআই এর ফুল মিনিং কি? কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। এই কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সটা হচ্ছে যে আপনাদের কিওয়ার্ডটা কত তাড়াতাড়ি গুগলের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হচ্ছে, গুগলের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হচ্ছে, এটার একটা তথ্য। তো এই কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সটা বের করার জন্য বা কেইআই বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, যে এই সূত্রটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিছি। আপনাদের এখানে দেখেন, এই যে আমি এটাকে দিয়ে দিব, সেটা হচ্ছে যে কেইআই ইকুয়াল টু সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। সো এটাকে আমরা একটু বের করি। এটাকে বের করার জন্য আমরা কি করলাম? এখানে হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী আমরা এখানে ইকুয়াল দিলাম। দেন হচ্ছে আমাদের সার্চ ভলিউম, আমাদের সার্চ ভলিউমটা কোনটা? এখানে আমাদের সার্চ ভলিউম কিন্তু ৯৯০০। সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম, তো আমি ইনটু দিলাম, দেন আবার সার্চ ভলিউমটাকে দিলাম, দেন হচ্ছে ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর কি ছিল? 2240। তো এটাকে আমি দিলাম। এরপর আমি ইন্টার প্রেস করি, দেখেন আমাদের কেইআই ছিল হচ্ছে 43,75,4। তো এই কেইআইটা আমরা এইভাবে বের করব। ঠিক আছে। এই কেইআইটা আমাদের যত ভালো হবে আমাদের নিজেদের জন্য, সেটাও তত সাপোর্টিভ হবে, আমাদের কিওয়ার্ডটা তত তাড়াতাড়ি গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। আচ্ছা, এখন এই ছিল হচ্ছে আমাদের টোটাল কিওয়ার্ড রিসার্চ হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য। এরপরে আমরা দেখব হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা কিভাবে কিওয়ার্ডটাকে সিলেক্ট করতে পারি। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা কিওয়ার্ডটাকে কিভাবে সিলেক্ট করতে পারি। মার্জিন সেন্টার,
অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ। এটাকে আমি একটু বড় করে দেই। তো এখানে দেখেন আমাদের যেটা এবার করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম শীটে যেটা করলাম, শীট নাম্বার 1, সেখানে আমরা করছি হচ্ছে গুগলের অ্যাডসেন্স এর কিওয়ার্ড রিসার্চ। অ্যাডসেন্স এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাই সেক্ষেত্রে আমাদের কি কি জিনিস করতে হবে? আমাদের অনেকটা সেম জিনিস করতে হবে, জাস্ট কিছু অল্প সামান্য জিনিস এখানে অ্যাড হবে। সেটা হচ্ছে দেখেন আমি একটা কিওয়ার্ড এখান থেকে আমি আপনাদের জন্য নেই, যে হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। স্যার আমি একটু লেট করে এন্ট্রি করছি, তো তার সার্চ ভলিউমটা স্কিপ করে দিচ্ছি, আমি পাইনি, মানে বলতে পারছি না। আচ্ছা, বাকিদের কি হয়েছে? নাকি সবাই ক্লাস অন করে দিয়ে অন্য কোথাও চলে গেছে? না ভাইয়া, যাই নাই, আছি ক্লাসে। তো রেসপন্স করতেছেন না কেন? কতবার জিজ্ঞাসা করলাম। স্যার আমার এখানে নেট একটু ডিস্টার্ব করতেছে, এই জন্য কথা মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবেন, যখন আমি বলবো যে একটু রেসপন্স করেন তাহলে রেসপন্স করবেন, না হলে আপনারা যদি রেসপন্স না করেন আমি কিভাবে বুঝবো যে আপনারা আসলে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? তো আমার বুঝতে হবে, তাই না? আচ্ছা, তো সার্চ ভলিউম বের করার জন্য আমরা হচ্ছে দুইটা টুলস ব্যবহার করতে পারি, সেগুলো কি কি? উবের সাজেস্ট অথবা কিওয়ার্ড সার্ফার নামক একটা এক্সটেনশন। তো আমরা সার্চ ভলিউমটাকে বের করে নিয়ে আসি। সার্চ ভলিউম আমরা এক্সটেনশনটাতে দেখলাম 590 আছে। আমরা যদি এবার একটু উবের সাজেস্টে যাই, উবের সাজেস্টে আমি আসলাম, উবের সাজেস্টটাকে ওপেন করে আমি এখানে আমার কিওয়ার্ডটাকে সাবমিট করে সার্চ বাটনে ক্লিক করি। দেখেন এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে আমাদের 1000, ঠিক আছে? তো আমরা বরাবরই যেহেতু উবের সাজেস্টের রেজাল্টটাকে নিয়ে আসতেছি সার্চ ভলিউমের জন্য, তো আমরা এটাকে কি করব? 1000টাকেই নিব। তো আমরা এখান থেকে 1000 নিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি। তো এই দুইটা ছাড়া কি আর কোনো ওয়েবসাইট নেই যে আমরা যে সার্চ ভলিউমটা নিতে পারি, নাকি এই দুইটাই? না, আরো অনেক ওয়েবসাইট আছে। আমরা মজেও দেখতে পারি, স্পাইফিউতেও দেখতে পারি, তারপরে হচ্ছে কিওয়ার্ড রেভেলার নামের একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট গুলোর প্রায় জিনিসগুলোই হচ্ছে পেইড হয়ে যায়, ঠিক আছে? এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা এই জিনিসগুলো দেখতে পারি, ঠিক আছে? এই যে কিওয়ার্ড রেভেলারে যদি আমি আসি, সেখানে আপনাকে হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে, বা আপনি চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। দুই একটা মনে হয় ফ্রি দেয় এখনো। অনেকদিন এই কিবোর্ড রেভেলার নিয়ে কাজ করা হচ্ছে না, সো আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়েই আমি কাজ করি। সো ফ্রি এখনো দিচ্ছে কিনা আমি সঠিক জানি না, আপনারা একটু দেখে নেবেন। নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন, জি আচ্ছা। ঠিক আছে? কিওয়ার্ড রেভেলার মজেও আপনারা দেখতে পারবেন। মজেও যদি আপনি যান moj.com-এ, তারপরে হচ্ছে স্পাইফুতে, তো সেখানেও আপনি পাবেন। তবে এখানে একটা ব্যাপার কি জানেন, যে এক একটা টুলস এক একটা কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমরা সার্চ ভলিউমটা বের করি সার্ফার আর উবের সাজেস্ট দিয়ে, আমরা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করি হচ্ছে স্পাইফু বা মজ দিয়ে। তো এরকম এক একটা টুলস হচ্ছে এক একটা রেজাল্টের জন্য খুব ভালো। সবার কাছেই যে সেম রেজাল্ট থাকবে খুব ভালো মানের সেগুলো কিন্তু না।
শুধু ওইগুলো থাকে কাদের কাছে, যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলো ইউজ করে তাদের কাছে খুব ভালো রেজাল্ট গুলো আসে। যেমন প্রিমিয়াম কিছু টুলস আছে, এইচরেফ সব থেকে ভালো টুলস, আর সব থেকে জনপ্রিয় টুলস এসইও ইন্ডাস্ট্রি বা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য সব থেকে জনপ্রিয় টুলসটা হচ্ছে এইচরেফ, যেটা হচ্ছে প্রিমিয়াম। আমরা সেটা নিয়েও দেখবো, সেটা দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা কাজ করতে পারি আমরা সেটাও দেখবো। ঠিক আছে, আমাদের প্রিমিয়াম টুলস নিয়ে আলাদাই একটা ক্লাস থাকবে, যেখানে আমরা প্রিমিয়াম টুলস আর ইজি কিওয়ার্ড গুলো কিভাবে ফাইন্ড আউট করতে পারবো সেগুলো নিয়ে। তো সেখানে আমরা একটু পরে যাচ্ছি, আগে আমরা এটা কমপ্লিট করে নিই। তো এখান থেকে আমরা কি করলাম, সার্চ ভলিউমটাকে বের করলাম। এখন দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সিপিসি বের করার কোনো দরকার নেই। কি বের করার দরকার নাই? সিপিসি। আচ্ছা, সিপিসি বের করার কেন দরকার নাই কেউ একজন একটু বলতে পারবেন? যারা ফার্স্ট ক্লাসে ছিলেন তারাই বলতে পারবেন। বলেন তো সিপিসির কেন দরকার নাই? আচ্ছা, আমি বলতেছি, কস্ট পার ক্লিক কিসের জন্য দরকার? জি স্যার, মনে পড়ছে স্যার, অ্যাডসেন্স এর জন্য কস্ট পার ক্লিক এটা হলো দরকার স্যার। আর আচ্ছা আর এটা হলো অ্যাফিলিয়েট, এটা হলো কেনা বেচার একটা সাইটের মতো, যেখানে কস্ট পার ক্লিক এটা কাউন্ট হয় না, আচ্ছা, মানে AdSense type। এক্স্যাক্টলি। যাক, আপনি এখনো মনে রাখছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আচ্ছা, এই জিনিসগুলো, এই খুঁটিনাটি জিনিসগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, আমাদের সাথে যখন একটা ক্লায়েন্টের সাথে আমরা কথা বলবো, তখন তো ক্লায়েন্টকে এভাবে আমাকে বুঝাতে হবে, তাই না? আপনি যখন তাকে একটা, এই শীটটা আপনি দিলেন, আপনি এই শীটটাতে কি কি ইনফরমেশন দিচ্ছেন? সিপিসি দিচ্ছেন, সিটিআর দিচ্ছেন। বাট আপনি এখানে এসে তাকে সিটিআর সিপিসি নাই, সে যখন জিজ্ঞাসা করবে যে সিপিআর আর সিপিসি, সিটিআর আর সিপিসি কোথায়, এখানে দিলে না কেন, তখন আপনাকে তাকে বুঝায় বলতে হবে না যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের সিপিসির প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? আমরা এখানে কাজ করতেছি কমিশন বেস, এখানে আমরা কোনো ক্লিক ওয়াইজ কাজ করতেছি না, আমরা এখানে কমিশন বেস কাজ করতেছি। এখন যেহেতু কমিশন বেস কাজ করতেছি, সেহেতু আমাদের এখানে কি করতে হবে, কমিশনের রেটিংটা জানতে হয়, আমাদের সিপিসির দরকার হয় না। তো সার্চ ভলিউমের পরে আমাদের এখানে যে জিনিসটার দরকার হচ্ছে সেটা হচ্ছে কি, অ্যাকচুয়াল কম্পিটিটর। কি দরকার হচ্ছে? অ্যাকচুয়াল কম্পিটিটর। এখন এই অ্যাকচুয়াল কম্পিটিটর আমি কিভাবে বের করতে পারি, কেউ একজন বলেন? আমরা মজ থেকেও নিতে পারি। একটু মিস্টেক হচ্ছে হিমু সাহেব। অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা হচ্ছে মজ থেকে না, আমরা অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার জন্য গুগলের একটা সার্চের টার্মস অল, ব্যবহার। হ্যাঁ, অল ইন টাইটেল। এক্স্যাক্টলি, অল ইন টাইটেল। আমরা এই জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন যে অল ইন টাইটেল দিয়ে হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর, আর বের করার দরকার নাই বা নোট করার দরকার নাই, আমি এখানে দিয়েই দিছি। অ্যাকচুয়াল কম্পিটিটরের জন্য অল ইন টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, তারপরও কি সবাই নিজেদের একটা একটা ডায়েরি করবেন, সেই ডায়েরিটাকে নোট করে রাখবেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন এই কাজটা শিখছি, আমি তো আর শুরু থেকেই একদম ট্রেনার হিসেবে নাই, আমারও তো শিখতে হয়েছে, তাই না? তো আমি যখন এই কাজটা শিখছি, আমার তখনকার ডায়েরিটা এখনো আছে, আমার টোটালি সবকিছু ওইখানে নোট করা। তো যখনই কোনো কিছু, মানুষ মাত্রই ভুলে যায়, মানুষ কিন্তু অনেক কিছুই ভুলে যায়, তো আমার যখন কোনো কিছু মনে না পড়ে আমি কিন্তু ওই ডায়েরিটা দেখে নিই। ঠিক আছে, ওই ডায়েরিটা দেখে মনে করি। এটা আপনারা করে নিবেন, আপনাদের নিজেদের এক একটা ডায়েরিতে এই জিনিসগুলো নোট করে রাখবেন। অনেকে নোট করেন না যে অনলাইন ক্লাস ভিডিও তো থাকবেই, তো সমস্যা কি? এই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে সেটা আপনাদের জন্য সব থেকে মানে ক্ষতিকর
একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমরা এখানে আমাদের কি করব, অল ইন টাইটেলটাকে লিখলাম, অল ইন টাইটেল। টাইটেলটাকে লেখার পরে আমরা এখানে কি করতেছি, আমাদের কিওয়ার্ডটাকে পেস্ট করব। আমি এখানে আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এন্টার বাটনে প্রেস করি। দেখেন এখানে আমার অল ইন টাইটেলে কতজন আসছে, 33 জন। তাহলে এটা আমাদের জন্য অনেকটা সুবিধাজনক। কেন সুবিধাজনক? অ্যাকচুয়াল কম্পিটিটর যত কম হবে আমাদের জন্য তত আরো ভালো না? জি কেননা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর যত কম আমাদের তত উপকার। মানে কম্পিটিটর যত কম আমার প্রতিযোগিতা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমাদের যে জিনিসটার দরকার হচ্ছে সেটা কি, এখানে কি আছে, র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি কিভাবে বের করব? জাহিদুল সাহেব বলেন, র্যাঙ্কিং ডিফিকাল্টি কিভাবে বের করব? ভুলে গেছি ভাই। আচ্ছা, এটুকু সময়ের মধ্যে ভুলে গেলেন। আসিফ সাহেব, হ্যাঁ ভাই, ওই জায়গাটা আমি স্কিপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। র্যাঙ্কিং ডিফিকাল্টি বের করার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করতে পারি। কি কি টুলস ব্যবহার করতে পারি? প্রথমটা হচ্ছে আমাদের মজ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের spyfu.com। ঠিক আছে, এটাকে একটু নোট করে নেন যে র্যাঙ্কিং ডিফিকাল্টি বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে moz.com আর দ্বিতীয়টা হচ্ছে স্পাইফু। এটা আমি নোট করে রাখছি কিওয়ার্ড ডিফিকাল্টি লিখে, র্যাঙ্কিংটা বুঝতে পারিনি। হ্যাঁ, ওই কিওয়ার্ড ডিফিকাল্টি র্যাঙ্কিং ডিফিকাল্টি সেম আর কি। এটা আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, এটাই করে রাখেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি আর র্যাঙ্কিং ডিফিকাল্টি সেমই থাকবে, কেডি, যেটা শর্ট ফর্ম বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় হচ্ছে কেডি। ঠিক আছে, আচ্ছা, তো এই কেডিটা বের করার জন্য আমরা কি কি করতে পারি, আমরা হচ্ছে মজ আর স্পাইফুটকে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা যদি আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করি, আর এখানে যদি আমরা মজে এসে আমরা ফ্রি এসইও টুলস, এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরার, যেহেতু আমরা কিওয়ার্ড করব, আমরা সার্চ কিওয়ার্ডে ক্লিক করি। এখান থেকে আমি কিওয়ার্ডটাকে সার্চ বাটনে দিয়ে দিলাম। কি হচ্ছে দেখেন, এখানে আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি আসছে 34। এটা সামান্য একটু বেশি, 4 বেশি। তো আমার জন্য এটা খুব একটা বেশি না, বাট আপনারা যেহেতু বিগিনার আপনাদের জন্য এটা কিছুটা বেশি। সো আপনারা চেষ্টা করবেন হচ্ছে 30-এর নিচের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য। এখন দেখেন স্পাইফুতে যদি আমরা দেখি, স্পাইফুতে অনেক শো করতেছে, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেহেতু মজ, আমরা মজটাকেই আগে সিলেক্ট করব। কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মজ, দেন হচ্ছে আমরা যদি মজের ডেটা না পাই তাহলে হচ্ছে আমরা স্পাইফিউ থেকে নিব। তো যেহেতু আমাদের 34 আসছে, আমরা এখান থেকে র্যাঙ্কিং ডিফিকাল্টিটা 34 দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাভারেজ পেজ অথরিটি। অ্যাভারেজ পেজ অথরিটি বের করার জন্য আমরা কি করতে পারি? এবার কে আছেন, এক একজন করে জিজ্ঞাসা করব যাতে করে মনে থাকে পরবর্তীতে। জারিন পূর্ণি ম্যাম, আপনি বলেন যে এই অ্যাভারেজ পেজ অথরিটিটা আমরা কিভাবে বের করতে পারি? মজ এক্সটেনশন দিয়ে।
হ্যাঁ, মজ এক্সটেনশনের কোথা ফাইল থেকে? ডাউনলোড করতে হবে, লেফট সাইডে যে ইয়াটা থাকে ওখান থেকে। আচ্ছা, এক্সপোর্ট বাটনটা থাকে সেখান থেকে। আচ্ছা, এই যে বাটনটা আছে এই হ্যাঁ বাটনটা থেকে আমরা বের করব। আচ্ছা, তো এই বাটনটায় আমরা ক্লিক করি। জি দেখেন আমাদের সামনে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এই ফাইলটাকে আমি ওপেন করলাম। তো এখন আমি কি করতে পারি এভারেজ পেজ অথরিটি বের করার জন্য? এখানে যদি আমি আসি, দেখেন আমার এই সাইডেই হচ্ছে এভারেজ পেজ অথরিটি নামের একটা কলাম আছে। আমি সেই কলামটাকে এসে আমি যে ফার্স্টের যে রেজাল্ট আর শেষ যে রেজাল্ট সেটাকে অল সিলেক্টের মতো করে নিচে একটা ঘর এক্সট্রা নিব। একটা ঘর এক্সট্রা নিয়ে আমি কোথায় চলে যাব? অটোসামের অ্যারো বাটন, দেন হচ্ছে অ্যাভারেজ। এখানে অ্যাভারেজে কত আসতেছে? 38.6। তো আমরা এখান থেকে 38.6 আমাদের এক্সেলের যে শীটটা আছে সেখানে আমরা দিব 38.6 অ্যাভারেজ পেজ অথরিটিটা দিলাম। এবার আমাদের KEI এটা বের করার সূত্রটা কি? কেউ একজন বলেন, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইনডেক্স এটা বের করার সূত্র কি? Search volume into search volume divided by actual competitor. অ্যাকচুয়াল কম্পিটিটর। কে বললেন? আসিফ। আসিফ সাহেব। আচ্ছা, এরকম রেসপন্স করবেন, ঠিক আছে। এখানে আমরা এখন কি করব? আমরা ইকুয়াল সাইনটা ব্যবহার করলাম, যেহেতু এক্সেলে কোনো আপনি ম্যাথমেটিক্যাল কিছু করতে হলে আপনাকে অবশ্যই ইকুয়াল ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের সার্চ ভলিউম আছে কত? 1000 ইন্টু 1000 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। আমার অ্যাকচুয়াল কম্পিটিটর কত? 33। আমি এটাকে এবার এন্টার প্রেস করলাম, দেখেন আমার এটা চলে আসছে KEI। এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, দেখেন এখানে MSB দেয়া আছে কত পার্সেন্ট? 20%। এটা আসলে 20% না, এটা হবে হচ্ছে 30%। সর্বনিম্নটা ধরলাম 30%। এখন একটা ব্যাপার দেখেন, এই 30%টা কিসের 30%? এমএসবি সার্চ মান্থলি সার্চ ভলিউম আমাদের মান্থলি সার্চ ভলিউমটা কত? 1000। 1000। এখন তাহলে আমরা এই MSB-টাকে কেন ধরি? মান্থলি সার্চ ভলিউম, এটাকে আমি 30% কেন ধরি? কারণ আমরা এটা একটু সবচেয়ে নিম্ন ধরে রাখি, কারণ আমাদের যত এটার উপরে সার্চ হয়, যত মানুষ ভিজিট করে, তো ওটার একটা হিসাব আমরা। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে এইখানে যে 1000 সার্চ ভলিউম আছে, যে 1000 জন হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে, তো এই 1000 জনের মধ্যে সবাই যে আমার ওয়েবসাইটে আসবে তার তো কোনো কথা নাই, তাই না? অনেকগুলো ওয়েবসাইট থাকে, যেমন এখানে 10টা ওয়েবসাইট আছে, 10টা ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটে তারা যেতেই পারে, স্বাভাবিক না? যে স্ক্রল করতে করতে তারা নিচে এসে এই ওয়েবসাইটটাতে চলে গেল, আমারটা তো উপরেই আছে। সো কি হচ্ছে, আমরা কিন্তু সব ভিজিটরকে পাচ্ছি না, কিছু হলেও আমাদের মিসিং যাচ্ছে। তো এই কিছুর পরিমাণটা কত? এই কিছুর পরিমাণটা আমরা নির্ধারণ করি হচ্ছে সর্বনিম্ন একটা অ্যামাউন্ট ধরে। সেই অ্যামাউন্টটা হচ্ছে আমরা ধরি কত? 30%। তো আমার মান্থলি সার্চ ভলিউম ছিল হচ্ছে কত? 1000। তাহলে আমি এখানে কি করতেছি? 1000 ইন্টু 30%। আমি এখানে 30% দিয়ে দিলাম। তো আমার আসতেছে কত? মান্থলি সার্চ ভলিউম আমি পাবো, মানে মাই এক্সপেক্টেড সার্চ ভলিউমটা আসতেছে 300। এখন যেটা ব্যাপার হচ্ছে, এই 300 জনের মধ্যে 300 জনই যে আপনার প্রোডাক্টটা কিনবে তার কি কোনো গ্যারান্টি আছে? না। 300 জনের মধ্যে সবাই যে আপনার প্রোডাক্টটা কিনবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অনেকে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে জানতে আসে, কিনতে আসে না।
তবে যেহেতু আমরা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতেছি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রোডাক্ট সম্পর্কে জানতে আসে তারাই কিনে নেয়। এখানে আমাদের মতো বিশেষ করে আমিও করি যে দারাজে ঢুকে ঢুকে প্রোডাক্ট গুলো দেখে বের হয়ে যাই, কিনি না, কিন্তু প্রোডাক্টে খুঁজে দেখে চলে আসি। ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এরকম হয় না। ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কি হয়, ওদের যে জিনিসটা দরকার সেটা দেখে ওটা কিনে নিয়েই আসে। তো তারপরেও এই যে কনভারসেশনের যে হারটা, কনভার্সনের যে হার, সেটাকে হচ্ছে আমরা সর্বনিম্ন যে অ্যামাউন্টটা আছে সেটাকে হচ্ছে আমি 10% ধরে রাখি। যে হচ্ছে 300 জন যদি আমার ওয়েবসাইটে আসে, তার মধ্যে থেকে 30 জন আমার প্রোডাক্টটাকে কিনবে। কতজন কিনবে? 30 জন। এখন এটা 10% আমার বের করতে হবে, যেহেতু 10% দেয়া আছে। তো এই 10%টা বের করার জন্য আমি এখানে 10%টা বের করি সূত্র দিয়ে। আমি 10%টাকে বের করে নিলাম, 30 জন আছে। এখন হচ্ছে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে প্রোডাক্ট কস্ট। এখন এই প্রোডাক্ট কস্টটা কি? প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনার এই যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন, আপনার ওয়েবসাইটে তো অবশ্যই আপনি প্রোডাক্ট সেল করবেন। ধরেন আমি এখান থেকে এই ওয়েবসাইটটাকে যদি ওপেন করি, এই ওয়েবসাইটটাকেও আমি ওপেন করলাম, দেখেন এর ওয়েবসাইটে কিন্তু এই একটা কি প্রোডাক্ট, তাই না? এটা একটা প্রোডাক্ট না? এই প্রোডাক্টটার দাম কত আমার সেটা জানতে হবে। এই প্রোডাক্টটার দাম কত আমার সেটা জানতে হবে। তো এখানে ধরেন আমি এই প্রোডাক্টটাতে যখনই আমি ক্লিক করতেছি ওপেন ইন নিউ ট্যাব দিয়ে, এখানে ইমেজ শো করতেছে, আমি এটাকে ওপেন করি। দেখেন এই প্রোডাক্টটার দাম কত আসছে? $13, তাই না? তো সেম এরকম ভাবে আমরা যদি এখানে দেখি, যে এখানে দেখেন বলতেছে যে রিপেয়ার লোশন, ঠিক আছে, এটাতে যদি আমি ক্লিক প্রাইস চেক প্রাইজে দেই, দেখেন আমাদের অ্যামাজনে নিয়ে আসছে। এটার দাম কত? $18, তাই না? এটার দাম আসতেছে আমাদের $18। তো এই যে $18, এই $18টা আমাদের আসতেছে প্রাইস, ঠিক আছে? এই $18টা আমাদের লিখে দিতে হবে। এখন মেইন ব্যাপার হচ্ছে যে একটা প্রোডাক্টের উপর বেস করেই আমি এটা করব না, আমি এটা একটা প্রোডাক্টের উপর বেস করে করব না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ডিরেক্টলি চলে যেতে হবে হচ্ছে amazon.com-এ। amazon.com-এ আসার পরে আমাদের যে ডেলিভার অপশনটা আছে এটাকে আমরা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমরা কি করব? 1001 মানে নিউ ইয়র্কের জিপ কোডটাকে আমরা দিব। আমরা এটাকে দিলাম, দেওয়ার পরে আমাদের কিওয়ার্ডটাকে নিয়ে আসবো। আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে amazon.com-এ এনে অ্যামাজনের এইখানে সার্চ করব। সার্চ করলে দেখেন এখানে কিছু প্রোডাক্টের লিস্ট চলে আসছে, এখানে কিছু প্রোডাক্টের লিস্ট চলে আসছে। এখন এখানে দেখেন প্রোডাক্টগুলোর দাম কত, একটা অ্যাভারেজ ধারণা নেবেন। প্রোডাক্টগুলোর দাম অ্যাভারেজ $10 থেকে $15 মধ্যেই আছে, তাই না? $10 থেকে $15 মধ্যেই আছে। কিছু আছে একটু দামি, কিছু আছে একটু কম দামি, আবার কিছু আছে মিডিয়াম রেঞ্জের। তো অ্যাভারেজ ধরলে আমরা $15 ধরতে পারি, তাই না? এখানে দেখেন আবার দামিটাও কিন্তু আছে, আবার কম দামিটাও আছে। তো আমরা এখান থেকে কি করলাম? এভারেজ একটা দাম ধরলাম, এভারেজ দামটাকে আমরা $15 ধরলাম। তো এখানে আমার প্রোডাক্ট কস্ট আমি এখানে যদি দেই $15, এটাকে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট কমিশন। অ্যামাজনের অ্যাফিলিয়েট কমিশনটা কি? আপনি এই প্রোডাক্টটা যদি সেল করে দিতে পারেন অ্যামাজনের থেকে, তাহলে অ্যামাজন আপনাকে কত টাকা কমিশন দিবে। তো এটা জানার জন্য আমরা যদি একটু সার্চ করি অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন, এটা লিখে যদি আমরা সার্চ করি, দেখেন কমিশন ইনকাম স্টেটমেন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের সামনে কিন্তু এটা চলে আসছে।
তো এখানে যদি আপনি একটু খেয়াল করেন আমাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, আমরা যদি এখানে একটু দেখি খুঁজে যে বিউটি এক্সপ্লোর, আমরা যদি একটু খুঁজে দেখি যে আমাদেরটা কোন ক্যাটাগরির মধ্যে আছে। বিউটি আমাদেরটা কত পার্সেন্টে আছে? 3% কমিশন রেটে আছে। এই কমিশন রেটটা কিন্তু হচ্ছে এই করোনার জন্য কমে গেছে। এই করোনার টাইমে এই কমিশন রেটটা কমে আসছে। এই বিউটি আইটেমে কমিশন রেট ছিল অনেক বেশি, অ্যারাউন্ড 8% ছিল, তো এটা হচ্ছে কমে গেছে। তো তারপরেও এটা আছে 3%, তো এটাও কম না। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এক্সেল শিটে আমরা এই 3%টাকে বসায় দিব। অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন রেট আমাদের কত? 3%, এটাকে আমরা দিলাম। এটা কিন্তু এক একটা প্রোডাক্টের উপর ভ্যারি করে, আপনি কোন টপিকের উপর কাজ করতেছেন তার উপর বেজ করে হচ্ছে আপনার এই প্রাইসিংটা আসে। যেমন আপনি যদি লাক্সারি বিউটি নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কমিশন রেট পাচ্ছেন কত? 10%। তারপরে অ্যামাজন গেমস নিয়ে কাজ করলে 20%, ফিজিক্যাল বুক, কিচেন বা অটোমেটিভ নিশ নিয়ে কাজ করলে আপনি পাবেন 4.50%। তারপরে হচ্ছে আপনি যদি টয়স, ফার্নিচার, হোম ইমপ্রুভমেন্ট এইসব নিয়ে কাজ করেন তাহলে 3% পাচ্ছেন। পিসি বা পিসি কম্পোনেন্ট নিয়ে কাজ করলে পাচ্ছেন 2.5%। টেলিভিশন বা ডিজিটাল ভিডিও গেম নিয়ে করলে 2%। তারপরে অন্যান্য যে ক্যাটাগরি আছে সেখানে আপনি পাবেন 4%। এরপরে যদি আপনি এদিকে নিচের দিকে দেখেন এখানে অনেক ধরনের রেট আছে, এখানে ফিক্সড রেট দেয়া আছে। যেমন অ্যামাজন হোম সার্ভিসে যদি আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করাতে পারেন তাহলে আপনাকে ডিরেক্টলি $3 করে দেওয়া হবে, তাতে যে কয় ডলারের সার্ভিস আপনি সেল করান না কেন, এরকম অনেক লিস্ট আছে, আপনারা এটা দেখে নেবেন। আমি এটা লিংক আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এটার লিংক আমি দিয়ে দিব না, আপনারা এটাকে দেখে নেবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে পেলাম আমাদের নিচে কত পার্সেন্ট আমরা পাবো? 3%। তো এখান থেকে আমরা সেটাকে উঠায় দেই আমাদের এক্সেল শিটে যে আমরা 3% পাবো, উঠায় দিলাম। তাহলে এখন এই যে আমাদের প্রোডাক্ট কস্ট কত? $15। $15 3% কত? আমরা যদি একটু ইকুয়াল দেই, $15 3% অনেক কম আসে। যে 45 সেন্ট করে পার প্রোডাক্টের জন্য আমার আসতেছে 45 সেন্ট। তো এটা আমাদের একটু কম আসতেছে। এরপরে যদি আমরা টোটাল আর্নিংটা দেখি, এই আরওআইটা মানে আমাদের টোটাল কত আর্নিং আসতেছে সেটা যদি আমরা একটু দেখি, যে এইচ ইন্টু জে, আমাদের এখানে এইচ আসে কি, মানে আমাদের টোটাল কতগুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে আর কত টাকা করে আমি কমিশন পাচ্ছি। এখানে যদি আমি দেখি আমরা টোটাল $13 পাচ্ছি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি। কত পাচ্ছি? $13। এখন মজার ব্যাপার হচ্ছে এই কিওয়ার্ডটার উপরে কম আসছে, বাট আমি যদি আরেকটা কিওয়ার্ড আপনাদেরকে দেখাই যে বেস্ট ব্লেন্ডার ফর আইস অ্যান্ড ফ্রোজেন ফ্রুট, এটার দেখেন সার্চ ভলিউম কত? 320। আমি এই 320টাকেই যদি আবার উঠায় দেই এখানে, আমি এটাকে একটু দ্রুত করে যাচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন। এখানে 320 আমি উঠায় দিলাম, বা আমি একটু ইসের থেকে উবের সাজেস্ট থেকে সার্চ ভলিউমটাকে নিয়ে আসি। সার্চ ভলিউম দেখেন 480, যেহেতু আমরা উবের সার্ভিস থেকেই প্রতিবার নিচ্ছি, এটাকে আমি 480 করে দিলাম। দেন এটার অ্যাকচুয়াল কম্পিটিটরটাকে আমি যদি একটু বের করি, অল ইন টাইটেল, এটাকে আমি একটু সিলেক্ট করে এখান থেকে আমি দিয়ে দিই, কিওয়ার্ডটাকে দিয়ে আমি এন্টার প্রেস করি। দেখেন 52টা আসছে আমাদের টোটাল রেজাল্ট। আমি এখানে 52 দিলাম। দেন আমার র্যাঙ্কিং ডিফিকাল্টি যদি আমি একটু মজে চেক করি,
মজে যদি আমি একটু দিয়ে দেখি, দেখেন আমাদের ডিফিকাল্টি আসছে কত, 25। 25। তাহলে 30-এর নিচে কি পাওয়া যাবে কিওয়ার্ড? জি। আচ্ছা, তো আমরা এখানে দিয়ে দিলাম 25। এই কিওয়ার্ডটা খুবই ইজি, ঠিক আছে। এবার অ্যাভারেজ পেজ অথরিটি, এটাকে যদি আমি বের করি, অ্যাভারেজ পেজ অথরিটি বের করার জন্য আমি এখানে আসলাম, এসে আমার মসবারটাকে ওপেন করি। আমি এটা টোটাল ফাইলটাকে ডাউনলোড করে নেই। আচ্ছা, এটাকে আমি একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেল, এখন এটাকে ওপেন করি অ্যাভারেজ পেজ অথরিটির জন্য। তো অ্যাভারেজ পেজ অথরিটিটাকে আমি বের করি, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে এক ঘর বেশি রেখে অটো সামের অ্যারোতে গিয়ে অ্যাভারেজ দিলাম। আমার 22 আছে, অ্যাভারেজ পেজ অথরিটি 22 আছে, যেখানে আমার 30 নিচে হলে ভালো হতো, সেখানে 22 আছে, মানে অনেক ভালো আছে। এটাকে আমি দিলাম সিলেক্ট করে। দেন হচ্ছে আমার কেইআই, কেইআই বের করার জন্য আমার সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর, এটাকে আমি দিলাম। এরপরে যেটা আছে আমার এমএসবিটাকে আমার বের করতে হবে। আমার এমএসবিটা কত, আমার 30%। তো এমএসবি বের করার জন্য ইকুয়াল দিয়ে 480 ইন্টু 30%, আমি যদি ইন্টার দেই আমার 144 আসতেছে। এর মধ্যে কনভার্সনে আমার আসবে হচ্ছে 14, যে সরি, কনভার্সনে আমার আসবে হচ্ছে কত, ইকুয়াল এটা দিয়ে আমার ইন্টু দিলাম 10%, 14.4, অ্যারাউন্ড 15 আসে, ঠিক আছে। আমি এটাকে 15 করে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমি প্রোডাক্ট কস্টটা দেখি, আমার কিওয়ার্ডটাকে কপি করে নিতে হবে। আমার কিওয়ার্ডটাকে আমি কপি করে নিলাম। কপি করে আমি যদি amazon.com-এ আসি, amazon.com-এ আসার পরে আমি যদি এই প্রোডাক্টটার কস্টটা দেখি যে কি পরিমাণ কস্টিং আছে এই প্রোডাক্টের, আমি যদি একটু সার্চ করি, দেখেন এই প্রোডাক্টটার এভারেজ প্রাইস কেমন আছে। অ্যারাউন্ড $90 মতো আছে না? দেখেন অনেকগুলো প্রাইস কিন্তু অনেক হাই, অনেক প্রোডাক্টের, এখানে অনেক প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক হাই, ঠিক আছে। তো অ্যারাউন্ড আমরা ধরতে পারলে এখানে $90 মতোই ধরতে পারি আমাদের প্রত্যেকটা প্রাইজের লিস্ট। এটা আছে 109, এটা 119, এটা 84, এটা 68, এভারেজ যদি আপনি করেন অ্যারাউন্ড 90 চলে আসবে। তো এখানে যদি আমি এভারেজ প্রাইসটাকে ধরি 90 প্রোডাক্ট কস্ট যদি আমি ধরি, এটার যদি আমি কমিশন রেটটা দেখি যে এটার কমিশন রেট কত, এটা কিসের মধ্যে পড়তেছে, কিচেন আইটেম, কিচেন আইটেমের মধ্যে পড়ে না ব্লেন্ডার, জি। এটার কমিশন রেট কত, 4.50। আমরা যদি কমিশন রেটটাকে অ্যাড করি, এটার কমিশন রেট আসতেছে 4.50। তো এখানে যদি আমি দেই, আমার 4.50-তে 90 এর কত আসে, ইকুয়াল দিয়ে 90 ইন্টু 4.5% যদি আমি করি, দেখেন, সরি, ও হ্যাঁ ঠিক ছিল,
আমার এখানে হবে হচ্ছে 4%, তাহলে 90 ইকুয়াল টু 90 ইন্টু 4.50%। তাহলে আমার $4 করে আমাদের কি আসতেছে, কমিশন আসতেছে অ্যারাউন্ড। তো এটাকে আমি কি করব, এখন আমার টোটাল রেভিনিউটাকে বের করার জন্য আমাকে কি করতে হচ্ছে, এইচ ইন্টু জে। এখানে আমার এইচ কোনটা, কনভার্সনে আমার কত আছে 15। আমি এখানে যদি 15 দেই ইকুয়াল 15, তারপরে ইনটু আমার এখানে কত কমিশন 4.05। যদি আনি দেখেন আমার অ্যারাউন্ড $60, মানে $71, $61 মতো আমার কমিশন আসতেছে একটা কিওয়ার্ড দিয়ে। তো একটা ওয়েবসাইটে কখনোই একটা কিওয়ার্ড থাকে না, একটা ওয়েবসাইটে অনেকগুলো কিওয়ার্ড থাকে, আর প্রত্যেকটা কিওয়ার্ড থেকেই আমরা ভিজিটর পাই, ঠিক আছে। তো এই অ্যামাউন্টটাকে আপনি অ্যারাউন্ড মিনিমাম 3 গুণ করতে পারেন, যে আপনি যদি টোটাল আর্নিংটা দেখতে চান এই কিওয়ার্ডটার উপরে যদি আপনি আপনার ওয়েবসাইটের একটা পেজ বা কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে আপনি অ্যারাউন্ড এটা 3 গুণ মানে $180 মতো আর্নিং জেনারেট করতে পারবেন। এখন যেটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে রেভিনিউটা আপনারা দেখলেন বা এই যে কমিশনটা দেখলেন, এর থেকেও অনেক বেশি আপনারা কমিশন পাবেন। কারণ অনেকে বলতে পারেন স্যার 15টা প্রোডাক্ট বিক্রি করতেছি, সবকিছুই তো বের করলাম, তাহলে এর থেকেও অনেক বেশি কিভাবে আমি কমিশন পাবো, এটা অনেকের কোশ্চেন থাকে। এই অনেক বেশি কমিশন যেভাবে পাবেন অ্যামাজনের নিয়ম অনুযায়ী, আপনি ধরেন এখানে একটা কিওয়ার্ড যদি আমি দেখাই, যে হচ্ছে এখানে হচ্ছে এই ওয়েবসাইটটাতে আমি আসলাম একটা প্রোডাক্ট কেনার জন্য। তো এখানে যখন আমরা আসলাম, দেখেন আমরা এই ওয়েবসাইটে আসার পরে যদি আমরা এখান থেকে চেক লেটেস্ট প্রাইসে ক্লিক করি, ক্লিক করলে আমাদের নিয়ে আসতেছে কোথায়, amazon.com-এ। এই প্রোডাক্টটার দাম কত, 490 490। আমি কমিশন পেতাম কত, 4.5%। 4.5%-এ $490 কত আসে, আমি যদি একটু ক্যালকুলেটরটা বের করি, 490 ইন্টু 4.5%, অ্যারাউন্ড $22, তাই না? আমি $22 কমিশন পেতাম হচ্ছে একটা প্রোডাক্ট সেল করে। আচ্ছা বুঝলাম, এখান থেকে আমি কমিশন পেলাম না। ধরেন কেউ একজন এই প্রোডাক্টটা কিনলো না, বা কিনলো, কেনার পরে সে কি করতেছে, সে আবার এইখান থেকে ব্যাকে চলে গেল, ব্যাকে যে অন্য আরেকটা প্রোডাক্ট কিনলো। ধরেন এখানে থেকে সে জুয়েলারি আইটেমে চলে গেল, ওমেন আইটেমে চলে গেল, যে সে এখান থেকে মেয়েদের কোনো জিনিস সে কিনে নিল। এখন এই যে মেয়েদের যে প্রোডাক্টটা সে কিনবে, বা ধরেন এখান থেকে সে কি করলো, মেয়েদের কোনো একটা ব্যাগ, পার্স বা ঘড়ি সে কিনে নিল। তো এই যে জিনিসটা সে কিনবে, এই জিনিসটা কেনার উপরেও কিন্তু আপনি কমিশন পাবেন। ধরেন এখান থেকে সে যদি কোনো একটা প্রোডাক্ট কিনে, আপনি তার উপরও কমিশন পাবেন। এখানে নিয়ম হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক থেকে ক্লিক করে কেউ যদি amazon.com-এ যায়, ইভেন amazon.com-এ যাওয়ার পর থেকে 24 ঘন্টা পর্যন্ত, কয় ঘন্টা পর্যন্ত, 24 ঘন্টা কমিশন পাচ্ছে। তাহলে একটা জিনিস যদি হিসাব করেন, যে সে হচ্ছে একটা ব্লেন্ডার কিনতে এসে ব্লেন্ডার কেনার পরে যদি অন্য প্রোডাক্ট গুলো কিনে, তাহলে তার উপরেও আপনি কমিশন পাচ্ছেন। তাহলে আপনার কি শুধুমাত্র ওই এক্সাক্ট অ্যামাউন্টটা নিয়ে পড়ে থাকতে হবে, এখানের এক্সাক্ট অ্যামাউন্টটা নিয়ে যে $60 সেটা? না। তারপরে আমরা নিজেরাও দেখলাম যে একজন আমাদের সেম কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে আছে, আমাদের এটা সেম কিওয়ার্ড না, বেস্ট ব্লেন্ডার ফর আইস এন্ড ফ্রোজেন ফ্রুট। এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে একটা ব্লেন্ডারের অ্যাড দিছে, সেই ব্লেন্ডারটার দাম কত,
$490। ইভেন সে সেটা সেলও করতেছে, তো সেখান থেকেই সে $22 রেভিনিউ জেনারেট করতেছে। তো সে যদি মাসে 2টা বা 3টা প্রোডাক্ট সেল করে তাহলেও তো তার চলে আসে, 15টা প্রোডাক্ট সেল করার দরকার হয় না, দরকার হয়? তো ওই যে আর্নিং, ওটা হচ্ছে জাস্ট একটা ধারণা নেয়ার জন্য, আসলে ওর থেকে অনেক বেশি আর্নিং জেনারেট হয়। তো আমরা এইভাবে হচ্ছে অ্যাডসেন্স এর জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ডটাকে বের করতে পারি। এখন যদি আপনাদের এই কিওয়ার্ডের শীটটাকে দেই, যে হচ্ছে দেখেন এই যে আমি একটা কিওয়ার্ড বের করছি, তাহলে আপনি এটা সহজে দেখেই বুঝতে পারবেন না যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করলে আসলে আপনার জন্য সহজ হবে কিনা, বা আপনি এই যে কাজটা করতেছেন সেটা থেকে আপনার কেমন আর্নিং জেনারেট হবে, আপনি তার প্রপার একটা কিন্তু ধারণা এখান থেকে পেয়ে যাচ্ছেন নাকি? জি। তো আমরা এভাবেই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চটা করব। আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ বাকি আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। এটা আমরা আগামী ক্লাসে দেখে নিব। তো আপনাদের আজকে যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে এই অ্যাডসেন্স এর উপরে 5টা কিওয়ার্ড আর হচ্ছে অ্যাফিলিয়েটের উপরে 5টা কিওয়ার্ড রিসার্চ করে টোটাল ফরম্যাটটাকে ক্লিয়ার করে আপনি হচ্ছে গ্রুপে আপলোড করে দিবেন। আপনারা সবাই পারবেন না? জি স্যার। আচ্ছা, আমি এই ফাইলটা বা ফরম্যাটটা আপনাদের ইসে আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপে, যাতে করে আপনারা এটাকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। আমি এই ফাইলটাকে আপলোড করে দিচ্ছি।